ধনশিরি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির আহমেদ কাবুল। আজকের পাঠ করব সাদাত হাসান মান্টোর গল্প লাইসেন্স। অম্বু কচুয়ান ছিল খুবই সুপুরুষ। তার টাঙ্গার ঘোড়াও ছিল শহরের 1 নম্বর ঘোড়া। যে সে সওয়ারি সে কখনো নিত না। বাঁধা খদ্দের ছিল। এই বাঁধা ধরা খদ্দেরদের কাছ থেকে দিনে 10-15 টাকা পেলেই অম্বুর কাছে যথেষ্ট ছিল। অন্যান্য কচুয়ানদের মতো নেশা ভাঙ সে করত না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে সেজে গুজে থাকতে সে খুব পছন্দ করত। তার টাঙ্গা যখন ঘুঙুরের আওয়াজ তুলে রাস্তা দিয়ে চলে যেত, তখন আপনা আপনি সবার চোখে তার টাঙ্গার উপর গিয়ে পড়ত। ওই যে ফুলবাবু অম্বু যাচ্ছে, দেখো কেমন ডাঁট দিয়ে বসে আছে, পাগড়িটা দেখো কেমন তেরচা করে বেঁধেছে। লোকের চোখের এই ভাষা যখন অম্বু শুনত, তখন তার ঘাড় এক অভিজাত্য বোধে ফুলে উঠত এবং তার ঘোড়ার চাল আরও আকর্ষণীয় হয়ে উঠত। ঘোড়ার লাগাম অম্বুর হাতে এমন কায়দায় ধরা থাকত যেন তা ধরার কোনো প্রয়োজনই নেই। মনে হতো ঘোড়া যেন বিনা ইশারায় চলেছে। তার মালিকের হুকুমের কোনো প্রয়োজন নেই। কখনো কখনো এমন মনে হতো অম্বু আর তার ঘোড়া চুন্নি যেন অভিন্ন, যেন পুরো টাঙ্গাটাই একটি জীবন। আর এই জীবন অম্বু ছাড়া আর কে হতে পারে? যেসব সওয়ারিদের অম্বু নিতে অস্বীকার করত, তারা মনে মনে অম্বুকে গাল দিত। কেউ কেউ আবার অভিশাপও দিত, ভগবান যেন এর অহংকার নষ্ট হয়, টাঙ্গা ঘোড়া যেন নদীতে পড়ে। অম্বুর ঠোঁটের উপর যে হালকা হালকা গোফের রেখা ছিল, তাতে আত্মবিশ্বাসের এক মিষ্টি হাসি লেগে থাকত। তাকে দেখে কোনো কোনো কচুয়ান জলে পড়ে মরত। অম্বুর দেখা দেখি কয়েকজন কচুয়ান এদিক সেদিক থেকে ধার দেনা করে টাঙ্গা বানালো, টাঙ্গাকে পিতলের সাজ দিয়ে সাজালো, কিন্তু তবু তাদের টাঙ্গা অম্বুর সাজ বাটের কাছে দাঁড়াতে পারল না। তাদের টাঙ্গা ঘোড়ার চেয়ে অম্বুর টাঙ্গা ঘোড়াকে লোকে বেশি পছন্দ করত। একদিন দুপুরে অম্বু এক গাছের ছায়ায় তার ঘোড়াকে বেঁধে টাঙ্গার উপর বসে একটু ঝেমাচ্ছিল। এমন সময় একটি শব্দ তার কানের কাছে গুনগুন করে উঠল। অম্বু চোখ মেলে তাকালো, দেখল একজন মহিলা টাঙ্গার পাশে দাঁড়িয়ে আছে। অম্বু এক ঝলক তাকে দেখে নিল। সেই মহিলার উচ্চারিত যৌবন তার হৃদয়কে এফোর ওফোর করে দিল। সে মহিলা ছিল না, ছিল 16-17 বছরের তরুণী, ছিপছিপে কিন্তু সুগঠন, উজ্জ্বল শ্যামবর্ণ। কানের উপর ছোট ছোট দুল, সোজা সিথি, তীক্ষ্ণ নাক, আর নাকের ডগায় উজ্জ্বল তিল। পরনে লম্বা কামিজ আর নীল রঙের গারারা, মাথায় ওড়না। মেয়েটি তারুণ্যের কণ্ঠে অম্বুকে জিজ্ঞাসা করল, এই স্টেশনে যেতে কত নেবে? অম্বুর ঠোঁটের মুচকি হাসি এক নিমিষে দুষ্টুমির হাসিতে পাল্টে গেল। বলল, কিচ্ছু লাগবে না। মেয়েটি শ্যামবর্ণ মুখের উপর লালিমা ছেয়ে গেল। কত নেবে স্টেশনে যেতে? অম্বুর চোখ দিয়ে তাকে অবগাহন করতে করতে বলল, তোর কাছে থেকে আমি কি নেব রে? চলে আয়, টাঙ্গাতে বস। মেয়েটি সন্ত্রস্ত হয়ে
তার হাত দুটি নিজের সুঢৌল বুকের উপর রেখে যতটুকু সম্ভব ঢাকার চেষ্টা করল। তুমি কেমন ধরনের কথা বলো? অম্বু হেসে বলল, আয়, উঠে বস, তুই যা দিবি তাই নিয়ে নেব। মেয়েটি একটু চিন্তা করল, তারপর পা দানিতে পা দিয়ে টাঙ্গাতে উঠে বসল। বসে বলল, জলদি স্টেশনে নিয়ে চল। অম্বু পেছন ফিরে তাকিয়ে বলল, তোর খুব জলদি আছে, তাই না? হায় হায়, তো মেয়েটি আরও কিছু বলতে গিয়ে থমকে গেল। টাঙ্গা ছুটতে লাগলো, ছুটতেই লাগলো। ঘোড়ার খুরের নিচ দিয়ে কয়েকটি রাস্তা ছুঁড়ে পার হয়ে গেল। মেয়েটি লজ্জায় জড়সড় হয়ে বসে রইল। অম্বুর ঠোঁটে দুষ্টু দুষ্টু হাসি ঝিলিক দিচ্ছিল। বেশ দেরি হয়ে যাচ্ছিল বলে মেয়েটি ভয়ার্ত কণ্ঠে তাকে জিজ্ঞাসা করল, এখনো স্টেশন আসেনি? অম্বু বেপরোয়া উত্তর দিল, এসে যাবে, তোর আমার স্টেশনে তো একই। মানে? অম্বু পেছন ফিরে মেয়েটির দিকে তাকিয়ে বলল, কি এত বুঝিস না? তোর আমার স্টেশন একই। অম্বু যখন তোকে দেখেছে তখনই এক হয়ে গিয়েছে। তোর জানের কসম, তোর গোলাম ঝুট বলছে না। মেয়েটি তার মাথার ওড়না টেনে দিল। ওর চোখই ওকে বলে দিচ্ছিল অম্বু কী বলতে চায় ও বুঝে ফেলেছে। আর তার মুখ দেখে মনে হচ্ছিল অম্বুর কথায় সে একটু ক্ষুণ্ণ হয়নি। কিন্তু তার দ্বিধা ছিল, দুজনের স্টেশন এক হোক আর না হোক, অম্বু তো সুন্দর, কিন্তু বিশ্বাসযোগ্য হবে তো? স্টেশনে গিয়ে আর কি হবে? তার গাড়ি যখন চলে গিয়েছে, কে জানে। অম্বুর প্রশ্নয় সে চমকে উঠল, কি এত ভাবছিস? ঘোড়া বেশ মেজাজে দুলকি চালে চলছিল। ভিজে ভিজে একটা হাওয়া বইছিল। রাস্তার দুধারে গাছগুলি ছুটে ছুটে চলছিল আর তারই ডালগুলো ঝুঁকেছিল। ঘুঙুরের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। অম্বু ঘাড় ফিরিয়ে মেয়েটির শ্যামবর্ণ সৌন্দর্যকে নিজের হৃদয়ে গেঁথে নিচ্ছিল। কিছুক্ষণ পর সেই জানালার একটি শিকের সঙ্গে ঘোড়ার লাগম বেঁধে এক লাফে পেছনের ছিটে মেয়েটির পাশে গিয়ে বসল। ও চুপচাপ বসেছিল। অম্বু ওর হাত দুটি ধরে বলল, দে, তোর লাগাম আমার হাতে দে। মেয়েটি শুধু বলল, ছেড়ে দে। কিন্তু তার আগেই সে অম্বুর বাহু পাশে আবদ্ধ হলো। সে কোনো আপত্তি করল না। নিশ্চয়ই সেই সময় তার হৃদয়ে খুব তোলপাড় চলছিল, যেন নিজেকে ছেড়ে তা উড়ে যেতে চাইছিল। অম্বু ধীরে ধীরে তার ভালোবাসার কণ্ঠে তাকে বলতে লাগলো, এই টাঙ্গা, এই ঘোড়া আমার জীবনের থেকেও প্রিয়। আমি একাদশ পীরের কসম খেয়ে বলছি, এই টাঙ্গা ঘোড়া আমি বেচে তোর জন্য সোনার বালা গড়িয়ে দেব। নিজে ছেঁড়া ফাটা কাপড় পরব, কিন্তু তোকে রাজকুমারী সাজিয়ে রাখব। ওয়াহতু উলা শরিকের কসম খেয়ে বলছি, জীবনে এই আমার প্রথম প্রেম। তুই যদি আমার না হোস, তবে তোর সামনেই আমার গলা কেটে ফেলব। তারপর সে মেয়েটিকে নিজের বাহু পাশ থেকে মুক্ত করে দিল। বলল, জানি না আমার কি হয়ে গিয়েছিল, চল তোকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। মেয়েটি ধীরে বলল, না, তার হয় না, তুমি আমার গায়ে হাত দিয়েছ। অম্বুর মাথা ঝুঁকে গেল, আমাকে মাফ করে দে, ভুল হয়ে গিয়েছে। ভুলটাকে কি শেষ পর্যন্ত মানিয়ে নিতে পারবে? মেয়েটির কণ্ঠে চ্যালেঞ্জ ছিল, যেন কেউ অম্বুকে বলল,
এই টাঙ্গা থেকে সামনে এগিয়ে নিয়ে যাও নিজের টাঙ্গা। অম্বুর হেট মাথা সোজা হয়ে গেল, তার চোখ ঝিলিক দিয়ে উঠল। অম্বুর তার বলিষ্ঠ বুকের উপর হাত রেখে বলল, অম্বু তোর জন্য নিজের জান দিয়ে দেবে। মেয়েটি তার হাত অম্বুর দিকে প্রসারিত করে বলল, এই নে আমার হাত। অম্বু তার হাত দৃঢ়তার সঙ্গে চেপে ধরে বলল, কসম আমার যৌবনকে, অম্বু তোর গোলাম। পরের দিন অম্বু আর সেই মেয়েটির নিকাহ হয়ে গেল। মেয়েটি গুজরাটের কোনো এক জেলার মুচির মেয়ে। তার নাম এনায়ত বা নীতি। নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে ও এখানে এসেছিল। স্টেশনে ওরা যখন প্রতীক্ষা করছিল তখন অম্বুর সঙ্গে ওর সাক্ষাৎ হয়। আর সেই সাক্ষাতেই সঙ্গে সঙ্গে ভালোবাসার বহল গড়ে তুলল। অম্বু টাঙ্গা ঘোড়া বেচে দিয়ে যদিও নীতির জন্য কোনো সোনার বালা গড়ে দেয়নি, কিন্তু তার জমানো টাকা দিয়ে সে তার জন্যে সোনার দুল কিনে দিয়েছিল। রেশমের কয়েকটি জামা কাপড় তৈরি করেছিল। রেশমি জামা কাপড় পরে সে যখন অম্বুর সামনে এসে দাঁড়াতো তখন তার হৃদয় নেচে উঠত। কসম পবিত্র পঞ্চতনের নামে, দুনিয়াতে আমার চেয়ে খুশিতে পাগল মানুষ আর দুটি নেই। নীতিকেই সে তার বুকে জড়িয়ে নিয়ে বলতো, তুই আমার দিল কি রানী। দুজনেই যৌবনের পাগলপনায় ডুবেছিল, গাইতো, হাসতো, ঘুরে বেড়াতো আর দুজন দুজনের শুভ কামনা করত। 1 মাস এমনিভাবে কেটে গেল, কিন্তু একদিন হঠাৎ পুলিশ এসে অম্বুকে গ্রেপ্তার করল। নীতিকেও ধরে নিয়ে গেল। অম্বুর উপর অপহরণের মামলা চলল। নীতি একটুও টলল না, কিন্তু তা সত্ত্বেও অম্বুর 2 বছরের কারাদণ্ড হলো। আদালত যখন এই ফরমান দিল তখন নীতি অম্বুকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে ও শুধু বলল, আমি আমার মা বাবার কাছে যাব না, ঘরে বসে তোমার জন্য অপেক্ষা করব। অম্বু তার পিঠে টোকা মেরে বলল, বেঁচে থাক। টাঙ্গা ঘোড়া আমি দিনার জিম্মায় রেখে গেলাম, ভাড়া উসুল করে নিস। নীতির বাবা মা ওকে অনেক বোঝালো, কিন্তু ও কিছুতেই তাদের সঙ্গে গেল না। ক্লান্ত হয়ে অবশেষে তারা হাল ছেড়ে দিল। নীতি একাই থাকতে লাগলো। সন্ধ্যার সময় দিনা ওকে 5 টাকা করে দিয়ে যাচ্ছিল। এই 5 টাকা ওর খরচ খরচার পক্ষে যথেষ্ট ছিল। আর তাছাড়া মোকদ্দমার জন্যে প্রতিদিন 5 টাকা থেকে যা পয়সা বাঁচত তাও ওর কাছেই ছিল। সপ্তাহে একবার জেলখানায় নীতি আর অম্বুর দেখা সাক্ষাৎ হতো, আর এই সময়টুকু ছিল ওদের কাছে খুবই সংক্ষিপ্ত। নীতির কাছে যতটুকু জমা ছিল তা অম্বুর আরামের জন্য খরচ হয়ে গেল। এক সাক্ষাতে অম্বু নীতির খালি কানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, নীতি তোর কানের দুল কোথায়? নীতি হেসে উত্তর দিল। শাস্ত্রীর দিকে একবার তাকিয়ে অম্বুকে বলল, চুপ হয়ে গেলে কেন? অম্বু বেশ কিছুটা রুষ্ট হয়ে বলল, আমার কথা তোকে এত ভাবতে হবে না, যেভাবেই থাকি না কেন ভালোই আছি। নীতি কোনো জবাব দিল না। সময়ও শেষ হয়ে গিয়েছিল, তাই হাসতে হাসতে সে ওখান থেকে বেরিয়ে এলো। কিন্তু বাড়িতে এসে খুব কাঁদল, অনেকক্ষণ ধরে কাঁদল, কারণ অম্বুর শরীর একেবারে ভেঙে গিয়েছিল। এবারের সাক্ষাতে অম্বুকে প্রায় চিনতেই পারছিল না। দোহারা চেহারার অম্বু ভেঙে ভেঙে অর্ধেক হয়ে গিয়েছিল। নীতির মনে হচ্ছিল অম্বুকে অম্বুর দুঃখ কুরে কুরে খাচ্ছে, তাই বিচ্ছেদেই অম্বুকে মন করে দিয়েছে।
কিন্তু সে জানত না অম্বুকে ক্ষয় রোগে ধরেছে। এ অসুখ সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। অম্বুর বাবা অম্বুর চেয়ে বলিষ্ঠ ছিল, কিন্তু ক্ষয়রোগ তাকে অল্প দিনের মধ্যে কবরে নিয়ে গিয়েছিল। অম্বুর বড় ভাইও সুন্দর জোয়ান ছিল, কিন্তু পরিপূর্ণ যৌবনে এই অসুখ তাকেও পিষে মারে। অম্বু এ ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞ ছিল, তাই জেলের হাসপাতালে সে যখন শেষ নিঃশ্বাস নিচ্ছিল তখন দুঃখে সে বলল, ওয়াহদাহু লা শরীকের কসম খেয়ে বলছি, যদি জানতাম এত তাড়াতাড়ি মারা যাব তবে তোকে কখনো বিবি করতাম না। আমি তোর উপর অনেক জুলুম করেছি, আমাকে মাফ করে দে। আর আমার এক নিশানা আছে, আমার টাঙ্গা ঘোড়া, একটু নজর দিস। আর চুন্নি বেটার মাথায় হাত বুলিয়ে বলিস অম্বু তোকে ভালোবাসা পাঠিয়েছে। অম্বু মারা গেল, আর নীতিরও সব কিছু মারা গেল। কিন্তু ও ছিল সাহসী মহিলা, এই দুঃখকেও সহ্য করে নিল। ঘরে একা একা পড়ে থাকত। সন্ধ্যার সময় দিনে আসতো, এসে তাকে ভরসা দিয়ে বলতো, কোনো কিছু ভেবো না ভাবি, খোদার উপরে কারো হাত নেই। অম্বুদ আমার ভাই ছিল, আমার পক্ষে যা করা সম্ভব খোদার হুকুমে আমি তা করব। প্রথম প্রথম নীতি কিছুই বুঝতে পারত না, কিন্তু যখন শোকের দিন পুরো হলো তখন দিনা খোলাখুলি তাকে বিয়ে করতে বলল। দিনার কথা শুনেই নীতির মনে হলো ওকে ঘাড় ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দেয়। দিনাকে শুধু সে বলল, ভাই আমি বিয়ে করব না। সেই দিন থেকে দিনার ব্যবহারও পাল্টে গেল। আগে প্রতিদিনই সন্ধ্যায় 5 টাকা আদায় হতো, এখন কোনো দিন 4 টাকা, কোনো দিন 3 টাকা করে দিতে লাগলো। বাহানা দিতে লাগলো খুব মন্দা চলছে, আবার কখনো কখনো 2-3 দিন বেপাত্তা হয়ে থাকতো। কখনো কখনো অসুখ করেছে, কখনো বাহানা দিত গাড়ি খারাপ হয়ে গিয়েছে, সেজন্য ঘোড়া জুততে পারেনি। ব্যাপারটা তখন বুঝতে পারত। তখন সে দিনাকে বলল, ভাই দিনা, তোমার আর হয়রান হওয়ার প্রয়োজন নেই, টাঙ্গা ঘোড়া আমাকে জমা দিয়ে যাও। অনেক টাল বাহানার পর মুখ কাচুমাচু করে সে টাঙ্গা এবং ঘোড়া নীতিকে ফেরত দিল। যাওয়ার সময় দিনা মাঝেককে দিয়ে গেল। মাঝেক ছিল অম্বুর বন্ধু, সেও কয়েকদিন ধরে নীতির কাছে বিয়ের প্রার্থনা করল। নীতি অস্বীকার করলে তার চোখের ভাষাও পাল্টে গেল, সহানুভূতিটিও সব উবে গেল। তার কাছ থেকেও নীতি টাঙ্গা ঘোড়া ফেরত নিয়ে নিল এবং এক অচেনা কচুয়ানকে দিল। এক সন্ধ্যায় সে যখন পয়সা দিতে এলো তখন সে নেশায় বোধ ছিল। দরজায় পা দিয়েই সে নীতির গায়ে হাত দেওয়ার চেষ্টা করল। নীতি তাকে খুব একচোট নিল এবং কাছ থেকে ছাড়িয়ে দিল। 8-10 দিন টাঙ্গা ঘোড়া এমনি আস্তাবলে পড়ে রইল। ঘাস এবং দানার খরচ ছাড়াও আস্তাবলের ভাড়া ছিল। নীতি এক অদ্ভুত চিন্তা দিন কাটাচ্ছিল। কেউ বিয়ের প্রস্তাব করে, কেউ তার অসম্মতির উপর হাত লাগানোর চেষ্টা করে, কেউ পয়সা মেরে দেয়। বাইরে বের হলে মানুষ খারাপ নজরে ঘুরে ঘুরে দেখে। এক রাতে তার এক প্রতিবেশী দেয়াল টপকে তার ঘরে এলো এবং তার গায়ে হাত দিল। ভাবতে ভাবতে নীতির পাগল হয়ে যাবার উপক্রম। এখন সে কি করবে? একদিন বসে ভাবতে ভাবতে তার মাথায় এলো, আমি কেন নিজেই টাঙ্গা জুড়ি না, নিজেই চালাই। যখন সে অম্বুর সঙ্গে বেড়াতে বের হতো তখন সে নিজেই টাঙ্গা চালাতো। শহরে রাস্তাঘাটও তো জানা, কিন্তু সে আবার ভাবল, লোকে কী বলবে।
তার মন এবং চেতনাই তাকে উত্তর জোগালো, এতে কি আছে? মেয়েরা মেহনত করে, রোজগার করে, কয়লার খনিতে কাজ করে, অফিসে দপ্তরে কাজ করে, ঘরে বসেও কাজ করার মেয়ে তো হাজার হাজার আছে। যেমন করেই হোক পেট চালাতে হবে। কয়েকদিন ধরে নীতি চিন্তা ভাবনা করল। শেষে সে ঠিক করল টাঙ্গা সে নিজেই চালাবে। নিজের উপর তার পুরাপুরি বিশ্বাস ছিল, সুতরাং খোদার নাম নিয়ে সে আস্থা বলে গেল। টাঙ্গা জুততে দেখে সমস্ত কোচোয়ানরা অবাক হয়ে রইল। কেউ মজার ব্যাপার ভেবে একচোট হাসল। যারা বয়স্ক ছিল তারা নীতিকে এ কাজ না করার জন্য বোঝালো। এ ঠিক নয়, কিন্তু নীতি তাদের কথায় কান দিল না। টাঙ্গা ঠিকঠাক করে নিল, পিতলের তকমাগুলি পরিষ্কার করে ঝকঝক করে তুলল, ঘোড়াকে খুব আদর করল, আর অম্বুর সঙ্গে মনে মনে ভালোবাসার কথা বলতে বলতে আস্তাবলের বাইরে বেরিয়ে এলো। কোচোয়ানরা আশ্চর্য হয়ে গিয়েছিল টাঙ্গা চালানোর কৌশলে নীতির নিপুণ হাত দেখেই। শহরে হইচই পড়ে গেল। সুন্দরী মেয়ে মানুষ টাঙ্গা চালাচ্ছে। সমস্ত জায়গায় শুধু এই একই আলোচনা চলছিল। লোক এই আলোচনা শুনছিল আর প্রতীক্ষা করছিল কখন এই রাস্তা দিয়ে ও টাঙ্গা ছুটিয়া যাবে। প্রথমে প্রথমে পুরুষ শহরীরা টাঙ্গায় উঠতে দ্বিধা করছিল, কিন্তু অল্প দিনেই সে দ্বিধা দূর হয়ে গেল এবং খুব রোজগার হতে লাগলো। 1 মিনিট জন্য নীতির টাঙ্গা খালি থাকতো না। এক সওয়ারি নামতে নামতেই আরেকজন উঠে বসত। কে তাকে প্রথম ডেকেছে তাই নিয়ে কখনো কখনো সওয়ারিদের মধ্যে লড়াই পর্যন্ত বেঁধে যেত। কাজের চাপ যখন বেড়ে গেল তখন নীতি টাঙ্গা চালানোর সময় ঠিক করে নিল সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়টুকুই তার নিজের কাছে সুখকর মনে হতো। চন্নিও বেশ খুশি, কিন্তু ও অনুভব করতে লাগলো অধিকাংশ মানুষই তার নৈকট্যতার জন্যে টাঙ্গায় চড়ে, বিনা মতলবে, বিনা উদ্দেশ্যে ওকে এদিক ওদিক নিয়ে যেত। নিজেদের মধ্যে কুৎসিত ঠাট্টা তামাশা করত, শুধু ওকে শোনাবার জন্যে এসব কথাবার্তা বলতো। ওর মনে হতে লাগলো ও নিজেকে না বেচলেও মানুষ চুপি চুপি ওকে কেনাকাটি করছে। তাছাড়াও জানতো শহরে সমস্ত কোচোয়ানরা ওকে ভালো চোখে দেখছে না। এসব জানা সত্ত্বেও ও এতটুকু উৎকণ্ঠিত হলো না। নিজের আত্মবিশ্বাসের জন্য ও সন্তুষ্ট ছিল। একদিন মিউনিসিপ্যাল কমিটি নীতিকে ডেকে পাঠালো এবং তার লাইসেন্স কেড়ে নিল। কারণ হিসাবে বলল, মেয়ে মানুষ টাঙ্গা চালাতে পারে না। নীতি জিজ্ঞাসা করলো, জনাব, মেয়ে মানুষ টাঙ্গা কেন চালাতে পারবে না? কমিটি জবাব দিল, ব্যাস, চালাতে পারবে না, তোমার লাইসেন্স বাজেয়াপ্ত করা হলো। নীতি বলল, হুজুর, টাঙ্গা ঘোড়াও বাজেয়াপ্ত করে নিন, কিন্তু আমাকে অন্তত এইটুকু বলুন, মেয়ে মানুষ কেন টাঙ্গা জুততে পারবে না? মেয়েরা চরকা চালিয়ে পেট চালাতে পারে, টুকরি করে রোজগার করতে পারে, লাইনের উপর কয়লা কুড়িয়ে নিজের পেটের জন্য খাবার সংগ্রহ করতে পারে, তবে আমি কেন টাঙ্গা চালাতে পারবো না? আমি আর কোনো কাজ জানি না। টাঙ্গা ঘোড়া আমার স্বামীর, কেন আমি তা চালাতে পারবো না? হুজুর, আপনি দয়া করুন। মেহনত মজদুরি আপনি কেন বন্ধ করে দিচ্ছেন? আমি কি করব আমাকে বলে দিন। অফিসার বলল, যাও, বাজারে গিয়ে বসো, ওইখানে ভালো কামাই হবে। অফিসারের কথা শুনে নীতির ভেতর যে আসল নীতি ছিল তা জ্বলে উঠে ছাই হয়ে গেল। খুব ধীরে, আচ্ছা জি বলে ও বেরিয়ে এলো। জলের দামে টাঙ্গা ঘোড়া বিক্রি করে দিয়ে ও সোজা অম্বুর কবরের কাছে গেল।
কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে রইল। ওর চোখের জল একেবারে শুকিয়ে গিয়েছিল, যেমন বর্ষার পর প্রচণ্ড রৌদ্রের তাপ ক্ষেতের নরম নরম ভাবকে শুকিয়ে দেয়। ওর বন্ধু ঠোঁট খুলে গেল, কবরকে সম্বোধন করে বলল, অম্বু, তোর নীতি আজ কমিটির দপ্তরে মারা গিয়েছে। শুধু এটুকুই বলে ও চলে এলো। পরের দিন ও আর্জি পেশ করল, নিজের দেহ বেচার লাইসেন্স সে পেয়ে গেল।